কেট ডিভিয়াসকে, একজন মিচিগান ইউনিভার্সিটির পিএইচডি স্টুডেন্ট, একদিন একটি অত্যাধুনিক প্রযুক্তির টেলিস্কোপের মাধ্যমে মহাকাশের নক্ষত্রগুলিকে পর্যবেক্ষণ করার সময় অদ্ভুত একটা জিনিস দেখতে পায়। কম্পিউটারে ভালোভাবে দেখার পর জানতে পারে এটি একটি বিশাল আকারের ধূমকেতু অজ্ঞাত কোনো এক দিকে দ্রুত গতিতে পৃথিবীর দিকে ছুটে আসছে। এই আবিষ্কার তার কাছে বিখ্যাত একটি আবিষ্কার ছিল। যখন তার প্রফেসর ডক্টর র্যান্ডেল ম্যান্ডির কাছে এই খবর পৌঁছায় তখন তিনিও অনেকটাই খুশি হয় এবং বাকি সকল ছাত্রদের সাথে সেলিব্রেট করতে থাকে। তবে এখন তাদের এই ধূমকেতু সম্পর্কে নানান তথ্য জোগাড় করতে হবে। প্রফেসর ছাত্রদের নিয়ে দ্রুত এই কাজে লেগে পড়ে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার ধূমকেতুকে নিয়ে যে ক্যালকুলেশন আসে সেটা তার মধ্যে এক প্রকার আতঙ্কের সৃষ্টি করে। র্যান্ডেল তখনই সকল ছাত্রদের সেখান থেকে চলে যেতে বলে, শুধুমাত্র কেটকে ছাড়া। এই ধূমকেতুটি আকারে প্রায় 5 থেকে 9 কিলোমিটার বড়, যেটা 25,000 মিল প্রতি ঘন্টার গতিতে পৃথিবীর দিকেই এগিয়ে আসছে। সেটি যদি কোনো মতে পৃথিবীর সাথে ধাক্কা লাগে তাহলে একটা ভয়ানক ধ্বংসলীলা শুরু হবে। পৃথিবী থেকে সব প্রাণীদেরই অস্তিত্ব নিমেষেই ধূলিসাৎ হয়ে যাবে। ক্যালকুলেশনে তারা আরও জানতে পারে ধূমকেতুটির গতি অনুযায়ী সেটি আর মাত্র 6 মাস 14 দিন পর পৃথিবীর সাথে সজোরে ধাক্কা মারবে। এই সব কিছু শোনার পর কেটের কাছে এই আবিষ্কারের খুশি আর খুশি হিসেবে থাকে না, সেটি চিন্তার বিষয় হয়ে পড়ে। তারা দ্রুত নাসার প্ল্যানেটারি ডিফেন্স কোঅর্ডিনেটসের হেড টেডিকে কল করে পরিস্থিতির গম্ভীরতা সম্পর্কে জানায়। একটি মাউন্ট এভারেস্টের আকারের ধূমকেতু পৃথিবীর দিকে এগিয়ে আসছে, যেটা কোনো মতে সাধারণ খবর ছিল না। দ্রুত টেডি তাদেরকে এয়ারফোর্সের সাহায্যে ওয়াশিংটন ডিসিতে ডেকে পাঠায়, কারণ এটা এখন ন্যাশনাল সিকিউরিটির বিষয় হয়ে দাঁড়িয়েছে। হোয়াইট হাউসে প্রেসিডেন্টের কাছে ওই খবর তারা পৌঁছে দেয় এবং অফিসের বাইরে তার জন্য অপেক্ষা করতে থাকে। তবে ইউএস প্রেসিডেন্ট জেনি অরলিন এসব বিষয়ে খুব একটা গুরুত্ব দিচ্ছিলেন না। সে তো তার জন্মদিন পালন এবং আরও নানান মিটিংয়েই ব্যস্ত ছিল। ঘন্টার পর ঘন্টা শুধু তারা অপেক্ষাই করতে থাকে। অবশেষে প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ, যে প্রেসিডেন্টের নিজের ছেলে জেসন, তাদেরকে কালকে আসার কথা বলে। মোটেও এটা ভালো খবর ছিল না, কারণ এক বিশাল বড় আকৃতির ধূমকেতু পৃথিবীর দিকেই ছুটে আসছে। প্রেসিডেন্টের সবকিছু ছেড়ে সর্বপ্রথম এটির উপরেই গুরুত্ব দেওয়া উচিত। তবে তিনি তার রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়াতেই ব্যস্ত ছিলেন। হতাশ হয়ে তারা প্রত্যেকেই ফিরে যায়। পরদিন কোনো রকমে প্রেসিডেন্টের সাথে তাদের মিটিং ঠিক করা হয়। খুবই অল্প সময়ে তাদেরকে বিষয়টা প্রেসিডেন্টকে বলার সুযোগ দেওয়া হয়। তবে বিষয়টি অল্প সময়ে বোঝানোর বিষয় ছিলই না। প্রেসিডেন্টকে বিষয়টি জানাতে গিয়ে তারা দুইজনেই নার্ভাস হয়ে পড়ে। আর এটাই স্বাভাবিক, সেই ধূমকেতু পৃথিবীকে ধ্বংস করতে চলেছে। তার পৃথিবীর সাথে সজোরে ধাক্কা মারা মানে হাজারো পরমাণু বোমার বিস্ফোরণের সমান। তবে এত বড় কথাটিও প্রেসিডেন্টের কাছে খুবই সামান্য একটা ব্যাপার মনে হয়। তারা খুব একটা গুরুত্ব দেয় না। তার কাছে এটা 8-4টে সাধারণ ক্রাইসিসের মতোই মনে হয়। প্রফেসর র্যান্ডেলের কথা অনুযায়ী পুরোপুরি সম্ভাবনা আছে ধূমকেতুটি পৃথিবীর সাথে সজোরে ধাক্কা মারবে, কিন্তু প্রেসিডেন্টের কাছে এই রকম খবর প্রায় প্রতিদিনই আসে। তার কাছে এটা বড় ব্যাপার নয়। এছাড়াও কিছুদিনের মধ্যে ইলেকশন শুরু হতে চলেছে। মানুষকে সে এটা বলতে পারে না তারা সামান্য একটি ধূমকেতুর জন্য সকলেই মরতে চলেছে। এটা জনসাধারণের কাছে হাস্যকরই মনে হবে। তাছাড়া এইরকম খবর তার কাছে অনেকই আসে, যেমন অর্থনীতি ধ্বংস হয়ে যাওয়া, পরমাণুর হামলার সম্ভাবনা, এমনকি এলিয়েনদের আক্রমণ। তাই এইরকম বোকার মতো কথা বলে সে ইলেকশনে হারতে চায় না। আমেরিকান প্রেসিডেন্টের মুখে এই রকম অদ্ভুত কথা শুনে তারা প্রত্যেকেই হতবাক হয়ে যায়। কিভাবে তিনি এটাকে সামান্য একটা ব্যাপার মানতে পারেন? এখন হাতে সময় রয়েছে, তারা পরমাণু বোমার মাধ্যমে মহাকাশে ধূমকেতুটিকে ধ্বংস করতে পারে। এটাকে তিনি যদি সামান্য একটি ব্যাপার ভেবে উড়িয়ে দেন তাহলে পৃথিবীকে ধ্বংস হতে কেউই বাঁচাতে পারবে না। তবে প্রেসিডেন্ট তাদের কথা শুনে তাদেরকে হোয়াইট হাউস থেকেই বার করে দেয়। তাদের এটা বিশ্বাস হচ্ছিল না এত গম্ভীর সমস্যাকে আমেরিকান প্রেসিডেন্ট কিভাবে ইগনোর করতে পারে। তারা এবার পুরো ব্যাপারটা জনসাধারণের সামনে তুলে ধরতে চায়, যাতে জনসাধারণের মাধ্যমেই সরকারকে এই বিষয়ে গুরুত্ব দেওয়াতে চাপ দিতে পারে। তাছাড়া আর কোনো উপায় তাদের সামনে খোলা ছিল না। এই কাজে কেট তার বয়ফ্রেন্ডের সাহায্য নেয়। সে একজন রিপোর্টার ছিল। নানান নিউজ চ্যানেলের সাথে তার পরিচয় ছিল ভালো, আর একমাত্র নিউজের মাধ্যমেই এই খবর তারা জনসাধারণের কাছে ছড়িয়ে দিতে পারত। কেটের বয়ফ্রেন্ড ফিলিপ নিউ ইয়র্কের বিখ্যাত একটি নিউজ চ্যানেলের সাথে তাদের মিটিংয়ের ব্যবস্থা করে দেয়, যেখানে র্যান্ডেল এবং কেট পুরো ব্যাপারটায় তাদেরকে খুলে বলে যে কিভাবে প্রেসিডেন্ট এত বড় বিষয়টিকে সামান্য ইলেকশনের জন্য কোনো রকম ধ্যানই দিচ্ছে না।
কথাটি সকলকেই অবাক করে দেয় এবং এটাকে তাদের চ্যানেলের একটি বিখ্যাত শোয়ের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরার সিদ্ধান্ত নেয়, যার নাম ডেলি রিপ। এই শোটি দেশে খুবই বিখ্যাত ছিল। দুইজন বিখ্যাত অ্যাঙ্কার এই শোটিকে হোস্ট করত। তাদের ইন্টারভিউ নেওয়ার আগে একটি বিখ্যাত সিঙ্গার রাইলি বিনার ইন্টারভিউ নেওয়া হয়, কারণ তার নাকি তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে। এবং এখানে আমরা বুঝতে পারি একটি নিউজ চ্যানেল কিভাবে তার টিআরপি বাড়ানোর জন্য নানান অদ্ভুত ভাইরাল খবরকে দেখায়। একটি বিশাল আকারের ধূমকেতু যে পৃথিবীতে এসে ধাক্কা মারবে, এটি নিয়ে তাদের মাথা ব্যথা নেই। তাদের মাথা ব্যথা হলো অদ্ভুত অদ্ভুত ভাইরাল নিউজগুলি নিয়ে, যেগুলি তাদের চ্যানেলের টিআরপি আরও বাড়িয়ে তুলবে। তবে যাই হোক, অনেকক্ষণ পর তাদের দুইজনকে সুযোগ দেওয়া হয়। তারা কোনো রকম সংকোচ বোধ না করে নিউজ চ্যানেলের মাধ্যমে পুরো পৃথিবীকে এই বিপদের খবর দিয়ে দেয় যে আজ থেকে 6 মাস পর পৃথিবীতে বিশাল আকারের এক ধূমকেতু ধাক্কা মারতে চলেছে। তবে ঠিক যেটাই হওয়ার কথা ছিল ঠিক সেটাই হয়। নিউজ রিপোর্টাররা তাদের এই কথা শুনে হাসতে শুরু করে এবং নানান রকম অদ্ভুত অদ্ভুত কথার মাধ্যমে মানুষকে এন্টারটেইন করতে থাকে, কারণ তাদের কথা অনুযায়ী এই রকম খবর অনেকই ভাইরাল হয়। এতে কোনো অসাধারণ কিছু নেই। কেট প্রচণ্ড রেগে যায়, বিরক্ত হয়ে পড়ে, কারণ এটা আসলেই মজার বিষয় ছিল না। সত্যিই তো একটি বিশাল আকারের ধূমকেতু পৃথিবীর দিকে ছুটে আসছে, যার প্রমাণ আছে তাদের কাছে। 6 মাস পর পৃথিবীর সাথে সেটা ধাক্কা মারবে, আর এটাই সুযোগ। এখনই তাদের কিছু করতে হবে, নইলে মানব সভ্যতার ধ্বংস নিশ্চিত। এই বলে সে কাঁদতে কাঁদতে চলে যায়। তবে তখনও মানুষের বিশ্বাস হচ্ছিল না। নিউজ অ্যাঙ্কাররা তো এটিকে একটি মজা বলে লাইভ টেলিকাস্ট করে দেয়। কেট এবং প্রফেসর র্যান্ডেল এটা দেখে অবাক হয়। তাদের শোর থেকে জনসাধারণ ওই ফেমাস সিঙ্গার রাইলি বিনার ব্রেকআপ স্টোরি বেশি পছন্দ করছিল। তাদের কথা কেউই অতটা গুরুত্বই দিচ্ছিল না। তবে সবথেকে বেশি বাড়াবাড়ি তখন হয়ে যায় যখন কেটের রিয়াকশন নিয়ে সোশ্যাল মিডিয়ায় মানুষজন ট্রোল করতে শুরু করে, যা কেটকে মানুষের কাছে বদনাম করে তোলে। এই বিপদে কেটের বয়ফ্রেন্ডও তার সাথে ব্রেকআপ করে নেয়। এইভাবে কিছু সময় কেটে যায়। হঠাৎ একদিন খবর আসে প্রেসিডেন্টের একটি নগ্ন ছবি ভাইরাল হওয়াতেই মানুষের কাছে সেও অনেকটাই বদনাম হয়ে পড়েছে। পরবর্তী ইলেকশনে নতুনভাবে প্রেসিডেন্ট হওয়ার তার সম্ভাবনা অনেকটাই কমে গেছে। এরই মধ্যে সকলেই তাদের নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়েছে। কিন্তু একদিন এফবিআই কেট, ডক্টর র্যান্ডেল এবং টেডিকে গ্রেপ্তার করে। কি কারণে? তারা নাকি সরকারের কোনো গোপন তথ্য জেনে বুঝে লিক করেছে। তিনজনকেই গ্রেপ্তার করে অন্য কোথাও নয়, হোয়াইট হাউসে নিয়ে আসা হয়। প্রেসিডেন্ট অর্লিন তাদের কিছু কথা বলে। নাসার বিশেষ কিছু সায়েন্টিস্টের মাধ্যমে সেদিনের মিটিংয়ের পর ভালোভাবে পর্যবেক্ষণ করে জানতে পেরেছে আসলে নাকি কোনো ধূমকেতু পৃথিবীর দিকে ছুটে আসছে, আর তারা এই কারণেই পৃথিবীকে রক্ষা করার মিশন শুরু করতে চলেছে। এই মিশনে তাদের তিনজনকেই দরকার। তবে প্রেসিডেন্ট অর্লিনের আসল উদ্দেশ্য কি ছিল সেটা কেট বুঝতে পেরেছে। আসলে তিনি কোনো সায়েন্টিস্টের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করেইনি। তার নগ্ন ছবি ভাইরাল হওয়াতেই মানুষ তার বিপক্ষে চলে যায়। এখন তাকে ভোটে জিততে হলে ধূমকেতুর হাত থেকে পৃথিবীকে বাঁচানোর এই ভান করে মানুষকে আবারও তার পক্ষে সে আনতে চায়। এবং কেটের এই সব কথা প্রেসিডেন্টের মুখের ওপর বলার পরেই প্রেসিডেন্ট নিজেই নির্লজ্জের মতো তার সামনে সবকিছুই স্বীকার করে। হ্যাঁ, সে এই কারণে এই সবকিছু করছে। তবে কেট এবং প্রফেসর র্যান্ডেলের এইসব বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। তারা শুধু এটা শুনেই খুশি হয়ে যায় অবশেষে সরকার পৃথিবীকে রক্ষা করার জন্য কিছু তো করছে। এরপর প্রেসিডেন্ট এবং জেসন দেশে এমার্জেন্সি জারি করে, মানুষকে মহাকাশ থেকে আসা ওই ধূমকেতুর সম্পর্কে জানিয়ে দেয়, যেটা আর মাত্র 5 মাস পর পৃথিবীতে এসে ধাক্কা মারবে। তবে প্রেসিডেন্ট মানুষকে পৃথিবীকে বাঁচানোর আশ্বাসও দেয় সেটিকে মহাকাশেই ধ্বংস করার একটি পরিকল্পনা তারা বানিয়েছে। নিউক্লিয়ার বম লাগানো রকেট মহাকাশে পাঠিয়ে ধূমকেতুটিকে মহাকাশেই ধ্বংস করার পরিকল্পনা করে তারা। সাধারণত উন্নত টেকনোলজির মাধ্যমে সেই রকেটগুলিকে পৃথিবী থেকেই নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল। তবে প্রেসিডেন্ট তার সিট নিয়ে চিন্তায় ছিল, কোনোভাবে যদি সে পরবর্তী ইলেকশনে হেরে যায়। এই কারণে সে জনসাধারণকে তার পৃথিবীকে রক্ষা করার এই মহৎ কাজের মাধ্যমে এবং নোংরা রাজনীতির খেলা খেলে পরবর্তী প্রেসিডেন্ট আবারও হতে চাইছিল। এই কারণে সে পরিকল্পনা করে একজন অবসরপ্রাপ্ত আর্মি কর্নেল বেনেডিক্টকে এই মিশনে যুক্ত করে। সে নিজের বলিদান দিয়ে মিশনটিকে সম্পূর্ণ করবে এবং এই মিশনের সম্পূর্ণ দায়িত্ব সে কেট, প্রফেসর র্যান্ডেল এবং টেডিকে দিয়ে দেয়। এইভাবে সে জনসাধারণের সামনে নিজেকে আরও ভালো প্রমাণ করে যে কতটা উদার আমেরিকান প্রেসিডেন্ট। এই রাজনৈতিক প্ল্যান তার কাজ করে যায়। চারিদিকে শুধু আমেরিকান প্রেসিডেন্টেরই কথা হতে শুরু করে এবং যেটা সে ভেবেছিল সেটাই হয়। প্রচুর ভোটে সে আবারও জয়লাভ করে।
অবশেষে সেই দিনটি চলে আসে যেদিন পৃথিবী থেকে প্রচুর পরিমাণে রকেট ধূমকেতুটিকে ধ্বংস করার জন্য মহাকাশে পাঠানো হবে। পুরো পৃথিবীর মানুষজন গভীর আগ্রহে এই মিশনের সফলতার অপেক্ষায় করছিল। অন্যদিকে প্রেসিডেন্ট হোয়াইট হাউসে বসে র্যান্ডেল কেট এবং তার মন্ত্রিমণ্ডলের সকল সদস্যদের নিয়ে এই লঞ্চের উপর নজর রাখছিল। তখনই ব্যাস নামে একটি আমেরিকার বিখ্যাত কোম্পানির মালিক এক বিলিনিয়ার পিটার সেখানে আসে, যে পুরো পৃথিবীর মধ্যে ৩ নম্বর ধনী ব্যক্তি। পিটার প্রেসিডেন্টের পার্টিকে প্রচুর টাকা ফান্ড হিসেবে দিত এবং তাকে সাপোর্টও করত। এই কারণেই প্রেসিডেন্টের সাথে ভালো সম্পর্ক তার। সাধারণত তার কোম্পানি মোবাইল ফোন এবং নানান অত্যাধুনিক টেক জিনিস বানিয়ে থাকে। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যেই অনেক রকেট মহাকাশের উদ্দেশ্যে লঞ্চ করা হয়। পুরো পৃথিবীর মানুষ রকেটগুলির সফল লঞ্চিংয়ের কারণে খুবই আনন্দিত ছিল। তাদের এই মিশন সফলতার দিকেই এগোচ্ছিল। ঠিক তখনই ব্যাশ কোম্পানির মালিক পিটার প্রেসিডেন্টকে আলাদাভাবে ডেকে পাঠায়। অন্যদিকে রকেটগুলি সফলভাবে পৃথিবীর বায়ুমণ্ডল ছেড়ে মহাকাশের দিকেই এগিয়ে যাচ্ছিল। কিন্তু অবাক করার বিষয়, পরক্ষণেই দেখা যায় প্রত্যেকটি রকেট প্যারাসুটের মাধ্যমেই পৃথিবীর দিকেই ফিরে আসছে। কেউ এটা বুঝতেই পারছিল না এই মিশন হঠাৎ করে বন্ধ কেন হলো। কিছুক্ষণ পর দেখা যায় প্রফেসর র্যান্ডেল, কেট এবং টেডিকে একটি ঘরে বন্ধ করে রাখা হয়েছে। প্রেসিডেন্ট কোনো এক গোপন মিটিংয়ে ব্যস্ত আছেন। কিছু সময় পর জেসন সেখানে এসে প্রফেসর র্যান্ডেলকে জানায় তিনি আজ থেকে নাকি হোয়াইট হাউসের চিফ সায়েন্স অ্যাডভাইজার, আর প্রেসিডেন্ট অর্লিন এখনই মন্ত্রিমণ্ডলের মিটিংয়ে তাকে ডাকছে। সে জেসনের সাথে দ্রুত মিটিং রুমে পৌঁছায়। সেখানে উপস্থিত সকলেই এই রহস্য জানতে উৎসুক ছিল যে কেন মিশন ফেল হয়ে গেল। তখনই পিটারের কাছ থেকে পুরো সত্যটা তারা জানতে পারে। এই পৃথিবীতে যে খনিজ পদার্থ বা মিনারেলস রয়েছে তা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, যেগুলির ব্যবহার সাধারণত টেকনোলজিতে হয়ে থাকে, বিশেষ করে পরমাণু বোম তৈরিতে। ব্যাশ কোম্পানির সায়েন্টিস্টরা জানতে পেরেছে যে ধূমকেতুটি পৃথিবীর দিকে এগিয়ে আসছে তার মধ্যে নাকি এই রকম অনেক মিনারেলস বা খনিজ পদার্থ রয়েছে, যার বাজার মূল্য প্রায় $150 ট্রিলিয়ন বেশি। এটা শুনে প্রফেসর র্যান্ডেল অবাক হয়ে যায়। এই সামান্য মিনারেলসের জন্য তারা এত বড় মিশন কিভাবে বন্ধ করতে পারে? যদি পৃথিবী না থাকে তাহলে সেই টাকা তারা কি করবে? তবে পিটার জানায় ধূমকেতুটি আকারে পাহাড়ের মতো বিশাল হলেও সেটিকে ধ্বংস করা সম্ভব। সেটিকে যদি ছোট ছোট টুকরো করা হয় তাহলে খুব একটা ক্ষতি পৃথিবীর হবে না। আর এই কাজে সাহায্য করবে ব্যাশ কোম্পানির অত্যাধুনিক ড্রোন। যখন ধূমকেতুগুলি পৃথিবীর কাছাকাছি এসে পৌঁছাবে তখন এই ড্রোনগুলি ধূমকেতুর পৃষ্ঠে গিয়ে সেখানে বিস্ফোরণ ঘটাবে। এরপর যখন ধূমকেতুর ছোট ছোট টুকরোগুলি বিভক্ত হবে তখন এই ড্রোনগুলির মাধ্যমেই সেগুলি সমুদ্রে ফেলা হবে এবং সেখান থেকে আমেরিকান সেনা সেগুলিকে সংগ্রহ করবে। তাদের এই ভুল সিদ্ধান্ত পৃথিবীকে ধ্বংস করার জন্য যথেষ্ট ছিল, কারণ যদি কোনোভাবে তাদের এই মিশন ফেল হয় তাহলে ধ্বংস নিশ্চিত। তবে প্রেসিডেন্ট অর্লিন এবং পিটার সামান্য কিছু টাকার জন্য পুরো পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দিতে একেবারেই পিছুপা হয় না। র্যান্ডাল দ্রুত সন্ধ্যায় কেট ও টেডির সাথে দেখা করে পুরো বিষয়টা তাদেরকে জানায় এবং এই কথা শুনে কেট তো স্বাভাবিকই তাদের উপর প্রচণ্ড রেগে যায়। আসলে কি তাদের মাথা খারাপ হয়ে গেছে? একটি কোম্পানির লাভের জন্য তারা পুরো পৃথিবীর মানুষকে বিপদের মধ্যে কিভাবে ফেলতে পারে? তবে কোনো মতে যদি তারা প্রেসিডেন্টের বিরুদ্ধে যায় তাহলে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুও তাদের হতে পারে। সেই মুহূর্তেই তাদের কথোপকথন বারে বসে থাকা লোকজনের কানে যেতেই তারা আসল সত্যটা জানার জন্য তাদেরকে জেরা করতে শুরু করে। কেট চিৎকার করে সকলকে আসল সত্যটা বলে দেয়। আর কি, মানুষজন আশপাশের দোকান বার সব ভাঙতে শুরু করে। কিছুক্ষণ পর পুলিশ এসে কোনো মতে পরিস্থিতির সামাল দেয় এবং কেটকে FBI দ্বারা আবারও গ্রেপ্তার করা হয়। তার ওপর চাপ সৃষ্টি করে একটি বন্ডে সই করিয়ে নেওয়া হয়। সেখানে লেখা ছিল সে কোনো রকম সরকারের এই গোপন কথা মানুষকে বলতে পারবে না বা সেই কোম্পানির সম্পর্কে কোনো রকম তথ্য সে শেয়ার করতে পারবে না। আর যদি সে কোনো রকম কথা না মানে তাহলে কঠোর শাস্তি তাকে দেওয়া হবে। এই বলে তাকে ছেড়ে দেওয়া হয়। সে সবকিছু ছেড়ে তার বাবা মার কাছে ফিরে যায়, কিন্তু তার বাবা মাও তাকে বাড়িতে ঢুকতে দেয় না। তারা তো প্রেসিডেন্টের কথাতেই সহমত। প্রেসিডেন্ট তো সবাইকে বলেছে এই ধূমকেতু থেকে যে মিনারেলস পাওয়া যাবে সেই টাকা দেশের কাজে লাগাবে, যাতে দেশের দরিদ্র অবস্থা, বেরোজগার মানুষের কাজ, আরও কত নানান অভাব দূর হবে এবং আমেরিকা পৃথিবীর সবথেকে ক্ষমতাশালী দেশে পরিণত হবে। প্রেসিডেন্ট এই সব কথার মাধ্যমে আমেরিকান জনতাকে অন্ধকারে রেখেছিল। আসল সত্যটা চোখের সামনে থাকা সত্ত্বেও তারা কিছুই দেখতে পারছিল না। একদিন প্রফেসর র্যান্ডাল প্রেসিডেন্টের সাথে ব্যাশ কোম্পানিতে গিয়ে পৌঁছায় সেই অত্যাধুনিক ড্রোনগুলিকে দেখার জন্য।
র্যান্ডাল তার আগে কোম্পানি এবং কোম্পানির মালিক পিটার সম্পর্কে অনেক কিছু তথ্য জোগাড় করেছিল। সে জানায় পিটার নাকি কোনো রকম বৈজ্ঞানিক পরীক্ষা ছাড়াই শুধুমাত্র তার টেকনোলজির উপর ভরসা করে এই মিশন শুরু করতে চলেছে, এবং যারাই নাকি এর প্রতিবাদ করেছে তাদেরকেই তিনি কোম্পানি থেকে বার করে দিয়েছেন। তবে প্রফেসর র্যান্ডাল যেহেতু হোয়াইট হাউসের সায়েন্টিফিক অ্যাডভাইজার, এই রকম কোনো বৈজ্ঞানিক পদক্ষেপ নেওয়ার আগে তার এই সব কিছু ভালোভাবে জানা দরকার। তিনি শুধুমাত্র বিজনেস হিসেবে টাকা ইনকাম করার জন্য এই রকম মিশন করতে পারেন না। এটা শুনে পিটার রেগে যায়। এতদিন তার টেকনোলজিকে কেউই ভুল প্রমাণ করতে পারেনি। সে তার টেকনোলজির মাধ্যমে মানুষের ভবিষ্যৎ পর্যন্ত বলে দিতে পারে। র্যান্ডালের কোনো যোগ্যতাই নেই তার টেকনোলজির উপর প্রশ্ন করা। হয়তো এতে তারও ভবিষ্যৎ খারাপ হতে পারে, কোনো একদিন খুবই খারাপভাবে সে মারাও যেতে পারে। আসলে পিটার তাকে সরাসরি না হলেও মেরে ফেলার হুমকি দেয়, আর যেহেতু প্রেসিডেন্টের এতে সহমত ছিল তাই চুপ করে থাকা ছাড়া তার কাছে আর কোনো উপায় থাকে না। তবে সে ভালোভাবেই জানত কোনো রকম বৈজ্ঞানিক পরীক্ষা ছাড়া এই মিশন নিজে হাতে মৃত্যুকে ডেকে আনা। এদিকে আর মাত্র 25 দিন পর ধূমকেতুটি পৃথিবীতে এসে সজোরে ধাক্কা মারবে। হাত থেকে দিন কমতে থাকে, তবে মানুষের মধ্যে কোনো রকম সচেতনতা বোধ তারা জাগাতে পারে না। সে ওই নিউজ চ্যানেলের মাধ্যমে আবারও একবার মানুষকে সচেতন করার চেষ্টা করে। তবে প্রত্যেকটা নিউজ চ্যানেল, নিউজ রিপোর্টার প্রেসিডেন্ট অরলিনের হাতের মুঠোয় ছিল। তাদের কাছে ধূমকেতুটি সামান্য এন্টারটেনমেন্ট ছাড়া আর কিছুই ছিল না। র্যান্ডেলকে আবারও একবার একই প্রশ্ন করাতেই যে আসলেই কি ধূমকেতুটি পৃথিবীর দিকে ছুটে আসছে, প্রচণ্ড রেগে যায় এবং এবার সে চিৎকার করে মানুষকে বলতে থাকে মানুষ কেন তাদের কথা বিশ্বাস করছে না। তারা তো প্রমাণসহ মানুষের সামনে এই সত্যটা তুলে ধরার চেষ্টা করছে, তবে কেন মানুষ সচেতন হচ্ছে না? যদি এখনো সচেতন না হয় তাহলে তারা হয়তো এই পৃথিবীকে রক্ষা করার সময় হারাবে। র্যান্ডেলের এইসব কথায় কোনো কাজই হয় না। তাকে টিভি চ্যানেল থেকে বার করে দেওয়া হয় এবং হোয়াইট হাউসের পদ থেকেও পদচ্যুত করা হয়। অন্যদিকে কেট একটি স্টোরে নতুন কাজে যুক্ত হয়েছে। একটি ভালো শিক্ষিত মেয়ে হওয়া সত্ত্বেও তাকে এখন এই কাজ করতে হচ্ছে। তার সাথে ইউল নামে একটি ছেলের পরিচয় হয়। ইউল তাকে অনেক আগে থেকেই পছন্দ করত, যার কারণে তাদের মধ্যে ভালো একটি সম্পর্ক গড়ে ওঠে। একদিন রাতে তারা ছাদের উপর গল্প করছিল। হঠাৎই আকাশে উজ্জ্বল কিছু লক্ষ্য করে সে, যেটা আর কিছু নয়, সেই ধূমকেতু ছিল। ধীরে ধীরে সে পৃথিবীর অনেক কাছে চলে এসেছে। এখন তাকে খুব সহজেই দেখা যাচ্ছিল। এবার মানুষের মধ্যেও ভয় তৈরি হতে থাকে, কারণ তারা এবার আকাশে স্পষ্ট ধূমকেতুটিকে দেখতে পাচ্ছিল। এই সুযোগে র্যান্ডেল এবং কেট ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয় যে এতদিন মানুষ বিশ্বাস করেনি, এবার আকাশের দিকে তাকিয়ে দেখুন ধূমকেতুটি ঠিক কতটা কাছে চলে এসেছে। তারা এইভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্যাম্পেইন শুরু করে দেয়, জাস্ট লুক আপ, মানে আকাশের দিকে তাকান। এখন তো এই বিপদের উপর গুরুত্ব দিন। সরকার যাতে আসল সত্যটা মানুষের সামনে তুলে ধরে এই বিপদ থেকে তাদেরকে রক্ষা করতে পারে। তাদের এই কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়ে যায়। তবে প্রেসিডেন্টও পাল্টা জবাবে ডোন্ট লুক আপ ক্যাম্পেইন শুরু করে দেয়। মানুষকে এটা বোঝায় যে তারা আমাদেরকে বোকা বানাচ্ছে। আসলে ধূমকেতুটি পৃথিবীর সাথে ধাক্কা মারবে না, সেটাকে মহাকাশেই ধ্বংস করার একটি ব্যবস্থা করা হয়েছে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় হুড়োহুড়ি লেগে যায়। কিছু মানুষ প্রেসিডেন্টের পক্ষে এবং কিছু মানুষ র্যান্ডেল কেটের পক্ষে। তবে এর পরেও তিনজনের সকল রকম চেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়ে পড়ে, কারণ আমেরিকান প্রেসিডেন্টকে পৃথিবীর তৃতীয় ধনী ব্যক্তি সাপোর্ট করছিল। নানান ক্যাম্পেইন, নানান অ্যাডের মাধ্যমে মানুষকে তাদের পক্ষে আনতে বেশি সময় লাগে না। তাদের কাছে এখন একটিই ভরসা, পৃথিবীর অন্য সকল দেশের পদক্ষেপের উপর তাদের আশা করে বসে থাকা। কারণ হলো আমেরিকান প্রেসিডেন্ট এই ধূমকেতু থেকে পাওয়া মিনারেলস অন্য সকল দেশের সাথে ভাগ করে নেওয়ার চুক্তিতে স্বাক্ষর করেনি। এই কারণে এশিয়ার 3টি বড় বড় দেশ যেমন ইন্ডিয়া, চায়না এবং রাশিয়া ধূমকেতুটিকে মহাকাশে ধ্বংস করে মিনারেলস নেওয়ার মিশনে ছিল। তবে দ্রুত এই মিশন সম্পূর্ণ করার প্রচেষ্টায় রাশিয়ান রকেট স্পেস সেন্টারেই ধ্বংস হয়ে যায়, যার ফলে অন্য দেশের উপর তাদের যে ভরসা বা আশা ছিল সেটাও নষ্ট হয়। একের পর এক ব্যর্থতা এবং সময় তাদের হাত থেকে বেরিয়ে যায়। ধূমকেতুটি আকারে পৃথিবী থেকে অনেকটা বড় দেখা যেতে থাকে, যেটা সরাসরি খালি চোখে আকাশের দিকে তাকালেই দেখা যাচ্ছিল। মানুষ এবার বুঝতে পারে সরকার এতদিন তাদেরকে বোকা বানাচ্ছিল। টাকার বিনিময়ে প্রেসিডেন্ট সকল জনসাধারণকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। তবে এখন অনেকটাই দেরি হয়ে গেছে। আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ধূমকেতুটি পৃথিবীর সাথে ধাক্কা মারতে চলেছে।
এই অল্প সময়ে সেটিকে ধ্বংস করা একেবারেই অসম্ভব ছিল। মানুষের কাছে এখন শেষ ভরসা হল ব্যাশ কোম্পানির সেই মালিক পিটারই। পৃথিবীবাসী সকলেই পিটারের এই মিশন সফল হওয়ার জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করতে থাকে। তবে প্রফেসর র্যান্ডেল, কেট এবং টেডি আসল সত্যটা জানত। তারা এটা বুঝে গেছিল এই মিশন অসফল হওয়ার চান্স অনেকটাই বেশি। পৃথিবীকে রক্ষা করার সময় তাদের হাত থেকে অনেক আগেই বেরিয়ে গেছে। প্রফেসর র্যান্ডেল, কেট এবং টেডি এই শেষ সময়টুকু তাদের পরিবারের সাথে কাটানোর জন্য বাড়ি ফিরে আসে। অন্যদিকে পিটার এবং প্রেসিডেন্ট অর্লিন তাদের মিশন শুরু করতে চলেছিল। পুরো পৃথিবীর মিডিয়া এবং মানুষের নজর তাদের এই মিশনের উপরেই ছিল। স্পেস সেন্টার থেকে 30টি ড্রোন সহ রকেট মহাকাশের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু তার মধ্যে 4টি লঞ্চ হওয়ার আগেই বিস্ফোরণ ঘটে। বাকি 26টি রকেট ড্রোন নিয়ে মহাকাশে পৌঁছায়। 4টি ড্রোন ধ্বংস হওয়াতেই সকলের মধ্যে এই মিশন সম্পর্কে সন্দেহ জন্মায়। পিটার তাদেরকে আশ্বাস দিয়ে জানায় 30টি ড্রোনের মধ্যে সে বেশ কিছু এক্সট্রা ড্রোন রেখেছিল যাতে মিশনটি সঠিকভাবে সফল হয়। এতে চিন্তা করার কিছুই নেই। তবে প্রেসিডেন্ট এবং কিছু কিছু সায়েন্টিস্টদের মধ্যে মিশন নিয়ে চিন্তা করতে দেখা যায়। ইতিমধ্যে 26টি ড্রোন পৃথিবীর বায়ুমণ্ডল ছেড়ে মহাকাশে পৌঁছে যায় এবং সেই ধূমকেতুর পৃষ্ঠে গর্ত করে সেখানে বিস্ফোরণ ঘটানোর জন্য তৈরি হয়। কিন্তু হঠাৎই প্রত্যেকটা ড্রোনে ভয়ানক বিস্ফোরণ ঘটে। কন্ট্রোল সেন্টারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ডেটা অ্যানালাইজ করার পর সায়েন্টিস্টরা বুঝতে পারে তাদের এই মিশন বিফল হয়ে গেছে। ধূমকেতুতে ভয়ানক বিস্ফোরণ হলেও সেটির কোনো ক্ষতিই হয়নি, ঠিক আগের আকারেই রয়েছে এবং দ্রুতগতিতে পৃথিবীর দিকে ছুটে আসছে। পিটারের কপালে ভাঁজ পড়ে যায়, কারণ তার মিশন বিফল হয়ে গেছে, যার একটাই অর্থ হল এবার ধ্বংস হতে চলেছে পৃথিবী। পিটার এবং প্রেসিডেন্ট অর্লিন কোনো রকমে সেখান থেকে পালিয়ে যায়। সাথে সাথেই পুরো পৃথিবীর মানুষের কাছে মিশনের বিফলতার খবর ছড়িয়ে পড়তেই চারিদিকে দাঙ্গা শুরু হতে থাকে। জীবনের শেষ সময়টুকু প্রত্যেকেই তার পরিবারের সাথে কাটাতে শুরু করে। অন্যদিকে র্যান্ডেল তার পুরো পরিবার নিয়ে ডিনার টেবিলে সুন্দর সময় কাটাচ্ছিল। নানান সুখ দুঃখের কথা তারা একে অপরের সাথে ভাগ করে নিচ্ছিল। জীবনের শেষ সময়টুকু তারা হাসি খুশিতে কাটাচ্ছিল। তখনই তার ফোনে প্রেসিডেন্ট অর্লিনের কল আসে। সে জানায় মিশন আনসাকসেসফুল হওয়ার সম্ভাবনা থাকার কারণে পিটার এক অত্যাধুনিক স্পেসশিপের আবিষ্কার করেছে, আর এই পরিকল্পনা তারা অনেক আগেই করে রেখেছিল। সেই স্পেসশিপে করে তারা পৃথিবী ছেড়ে অন্য এক গ্রহের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। যদি সে চায় সেও তাদের সাথে আসতে পারে। তবে র্যান্ডেল মানা করে দেয়, এখন সে তার পরিবারকে একা ছেড়ে কাপুরুষের মতো পালিয়ে যেতে পারে না। ঠিক সেই মুহূর্তেই ধূমকেতুটি পৃথিবীতে আছড়ে পড়ে, যা এক ভয়ানক বিস্ফোরণের সাথে পুরো পৃথিবীতে সুনামি, হাজারেরও বেশি পরমাণু বোমার বিস্ফোরণের পর যেমন ধুলোর ঝড় হয় তেমন ধুলোর ঝড়ের মতো আগুনের ফুলকি সৃষ্টি করে, যা নিমেষের মধ্যে মানব সভ্যতারই ধ্বংস করে দেয়। বিস্ফোরণটা এতটাই ভয়ানক হয় পৃথিবীর নানান জিনিস মহাকাশে ভাসতে দেখা যায়। তখনই একটি অত্যাধুনিক স্পেসশিপকে দেখা যায়, যে পৃথিবী থেকে ধনী ব্যক্তি প্রেসিডেন্ট এবং পিটারকে নিয়ে অন্য একটি গ্রহের উদ্দেশ্যে রওনা দিয়েছে। স্পেসশিপের মধ্যে সকলেই অত্যাধুনিক ক্যাপসুলে হাজারো হাজারো বছরের জন্য ঘুমন্ত অবস্থায় রয়েছে এবং যেটা অনেক আলোকবর্ষ পেরিয়ে একটি নির্দিষ্ট গ্রহে গিয়ে পৌঁছাবে, যেটা মানুষের বসবাসযোগ্য। এরপর কেটে যায় প্রায় 22,740 বছর। তারা একটি মানুষের বসবাসযোগ্য গ্রহে পৌঁছায়। সেখানে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন, চারিদিকে গাছপালা দেখে সকলেই খুশি হয়ে যায়। নতুনভাবে মানব সভ্যতা এখান থেকেই শুরু হতে যাবে। তবে সেই গ্রহে অদ্ভুত এক রকমের প্রাণী ছিল। হঠাৎই সেখানে আরও অনেক চলে আসে এবং তাদের উপর আক্রমণ করে দেয়। প্রত্যেক মানুষকেই তারা ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেয় এবং এর সাথেই পুরো মানব সভ্যতার ধ্বংস হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই সায়েন্স ফিকশন মুভিটি? অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ভিডিওটিতে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আর আরও এইরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমি আবারও ফিরে আসব একটি নতুন মুভি এক্সপ্লেনের সাথে।